হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুফটপ গার্ডেন। এই গাছের এই ডগাটা, এটা কিন্তু বাগান বিলাস গাছ। এই গাছটি আমি ডাল থেকে বসিয়েছিলাম, সেই গাছ। এই গাছের এই মাথাটাতে মিলিবাগ বাসা বেঁধেছে। তোমাদের সেদিন ভিডিওতে বলছিলাম না যে আমার ছাদে পিঁপড়া দেখা যাচ্ছে, এই পিঁপড়া আছে না মানেই কোথাও না কোথাও মিলিবাগ এসে বাসা বেঁধেছে। এই ডালটিতে মিলিবাগের ডিম, মিলিবাগ বাসা বেঁধেছে, আর এই জন্য এত পিঁপড়া এখানে আনাগোনা। এই ডালটাকে এখন আর রাখা যাবে না, এই ডালটি ছিঁড়ে ফেলে দিতে হবে। আর এই গাছে নিম তেল আর অন্যান্য যে জৈব কীটনাশক আমি ব্যবহার করি সেগুলো স্প্রে করে দিতে হবে। না হলে এই মিলিবাগ এমনই ক্ষতিকর একটি প্রাণী যে পুরো গাছটিকেই আমার মেরে ফেলতে পারে। এই জন্য এতে কিন্তু এখন থেকেই এর ব্যবস্থা নিতে হবে। তোমাদের যদি কারো গাছে এরকম হয়, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে, না হলে কিন্তু এই ছোট্ট একটা কারণের জন্য পুরো আস্ত একটা গাছই মারা যেতে পারে। তাই খুবই সাবধান, এরকম দেখলেই ডালটি ছিঁড়ে ফেলে দিবে এবং পুরো গাছটিতে সামনে পেছনে সব দিকে সুন্দর মতো করে স্প্রে করে দিতে হবে নিম তেল এবং জৈব কীটনাশক। এই জৈব কীটনাশক বানানোর যে প্রসেস, সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আমি তোমাদের এটি নিচে হাতে বানিয়ে দেখিয়ে দিব। এ পাশে যে বাগান বিলাস গাছটি, সেটিতে কি সুন্দর ফুল ফুটেছে দেখেছো? আর ওই গাছটিতেও ফুল আসতো, কিন্তু ফুল যেখানে আসবে ঠিক সেইখানেই মিলিবাগ এসে বাসা বেঁধেছে। আহারে, মিলিবাগ বাসা যদি না বাঁধতো তাহলে আমার এখন এই গাছটিতেও ফুল থাকতো। কিচ্ছু করার নেই, এই গাছের প্রত্যেকটি ডগে আমি ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি। যেহেতু আমার হাতে এখন কোনো কাটার নেই, এখন হাত দিয়েই ছিঁড়ে ফেলতে হবে। যদি আমি মনে করি যে কাটার নিয়ে এসে পরে কাটবো, আমি দেখা যাচ্ছে ভুলে যাব, তখন এই মিলিবাগ আরও বেশি ক্ষয়ক্ষতি করে ফেলবে আমার এই গাছটির। আমি সেটা চাচ্ছি না, তাই হাত দিয়ে যতটুকু পারছি ছিঁড়ে ফেলে দিচ্ছি। এবং এখন যেহেতু রোদ, এখন তো আমি স্প্রে করতে পারবো না। এই যে দেখতে পাচ্ছ পিঁপড়া, এই পিঁপড়াই কিন্তু এই মিলিবাগকে পুষে রাখে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি চাচ্ছি না যেহেতু যে আমার এই গাছটিকে পুরোপুরি ক্ষতি করুক মিলিবাগ, সেই কারণে আমি এখন এটিকে হাত দিয়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি। আর এখন যেহেতু রোদ, তাই তো আমি এখন স্প্রে করতে পারবো না, আমি বিকালবেলায় এটিতে স্প্রে করে দিব। ইনশাল্লাহ আমার গাছটি একদম সুস্থ সবল ঠিকঠাক হয়ে যাবে। ছাদ বাগান করার ক্ষেত্রে এই কয়েক রকমের পোকা আছে যেগুলো একদম এত বেশি ক্ষতি করে, আমার মনে হয় বড় গাছেও এরা এত বেশি ক্ষতি করতেও পারে না, আর খুব একটা বেশি ক্ষতি করার চেষ্টাও করে না। আমি কখনো খুব একটা বেশি বড় গাছে এ ধরনের পোকামাকড়ের উপদ্রবের কারণে গাছের মারা গেল বা গাছের এই ধরনের ক্ষতি আমি কখনো দেখিনি। ছাদ বাগানে এই ছোটোখাটো গাছগুলো করতে গিয়ে আমি দেখি যে এত পরিমাণ মিলিবাগ এই ক্ষতি করে এগুলোর, যে সেটি এমন পর্যায়ের ক্ষতি যে গাছগুলোই মারা যায়। আর এই যে দেখো আমার ছাদ বাগানে কিন্তু আরও অনেকগুলো লাউ হয়েছে। এই লাউগুলো কিন্তু সব আমি নিজে হাতে হ্যান্ড পলিনেশন করে দিয়েছি। এই হ্যান্ড পলিনেশনের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলেও কমেন্টস করে জানিও, আমি তোমাদের দেখিয়ে দিব একদিন। আর এই গাছটি কিসের বলো তো? আমার ওই পাশে যে রাতে ফোটা গাছটি আছে, ফুল গাছ, রাতে ফোটে, ফুল গাছটির নাম আমি ঠিক খুব একটা ভালো জানি না। ওটি হয়তো নাইট ফুল বা সন্ধ্যা ফুল টাইপের কিছু একটা বলে। ওই ফুলের যে বীজগুলো ছিল আমি কয়েকটি এখানে ছড়িয়ে দিয়েছিলাম, এইখানটাতে চারা গজিয়ে গিয়েছে। আরও অনেকগুলো চারা হয়েছিল, আম্মু মনে করেছে অন্য কি আগাছা হয়তো, সেটা ভেবে আম্মু গাছগুলোকে উঠিয়ে ফেলে দিয়েছে। আর এই গাছগুলো পাতা বেরিয়ে গিয়েছে, এগুলো দেখে আমি চিনতে পেরেই আম্মুকে বলেছি এগুলো জানি না ওঠায়। কি সুন্দর কফি হয়েছে দেখেছো আমার গাছে। আর এই যে এখানে এই গাছের গোড়ায়, এই গাছটি যেহেতু বয়স হয়ে গিয়েছে, গাছটিতে ফুল খুব বেশি দিচ্ছে না, তাই এই গাছের গোড়ায়ও কয়েকটি বীজ ছড়িয়ে দিয়েছিলাম, বেশ কয়েকটি চারা গজিয়েছে। এই পুরনো গাছটি কয়েকদিন পর হয়তো মারা যাবে, যেহেতু ওটার বয়স হয়ে গিয়েছে, তাই এই নতুন চারা গাছ থেকে তখন আবার ফুল পেতে পারবো। আর এখানে দেখো কি সুন্দর একটা বেগুন হয়েছে। এখন একটু বেগুন কম হচ্ছে, গাছগুলো যেহেতু কয়েকদিন আগে ফাঙ্গাস অ্যাটাক করেছিল, তাই এখন একটু বেগুনের ফলনটা কম হচ্ছে। তবে খুব শীঘ্রই নিশ্চয়ই আবার অনেক ভালো ফলন হবে, যেহেতু ফাঙ্গাসের
হাত থেকে আমরা কোনো না কোনো উপায়ে মুক্তি পেয়েছি আল্লাহর রহমতে, নিশ্চয়ই অনেক ভালো হবে। আর এই যে এরা ডিম পারবে বলে এখানে পাহারা করা হচ্ছে, ডিম পেড়ে নিজেরাই নিজেদের ডিম খেয়ে নেয়। কী এক জ্বালায় যে পড়েছে এদের নিয়ে, নিজেরাই ডিম পাড়ে, সঙ্গে সঙ্গে ডিম ফুটো করে খেয়ে নেয়। কী এক অসুবিধা, তাদের নিয়ে এভাবে পাহারা করতে হবে, তবে যদি দু একটা ডিম পাওয়া গেল। আর এই পাশটাতে আসলাম মরিচ গাছগুলো দেখতে, আর তখন দেখি রাস্তা দিয়ে এরকম গাছের গুঁড়ি নিয়ে যাচ্ছে, কি মোটা মোটা গাছগুলোকে কেটে ফেলেছে। গাছ কাটলে আবার আমার ভীষণ কষ্ট হয়। আমার সব জিনিস ভালো লাগে, এই গাছ কাটা জিনিসটা আমি একদম পছন্দ করি না। আমার মনে আছে আমাদের বাসার সামনে দুটো গাছ ছিল, একটা হচ্ছে বাদাম গাছ, বাদাম গাছ বলতে আমি বোঝাচ্ছি জাম্বুরা গাছকে, জাম্বুরা গাছ, আর একটি আম গাছ। এই গাছ দুটো যখন আমার বাবা কেটেছিল তখন তো প্রায় এক পর্যায়ে ঝগড়াই হয়ে গেছিল, এত পরিমাণ জেদ করেছিলাম আমি। আমার গাছ কাটা একদম পছন্দ না, আমার মনে হয় আমার গায়ের থেকে যদি আমার একটা হাত পা কেটে নিয়ে যায় আমার যেমন কষ্ট লাগবে, ঠিক তেমনি গাছ কাটলেও আমার ঠিক একই রকমই কষ্ট লাগে, ভীষণ কষ্ট হয় আমার। এই যে ছাদ বাগানে যত সবজি হয় আমি এগুলো যে কত কষ্টে উঠাই সেটি বলে বোঝাতে পারবো না, আমি উঠাতেই চাই না। এই যে ধনেপাতা নষ্ট হয়ে যাবে কয়েকদিন পর, তবুও উঠাতে দিচ্ছি না কাউকে, কিনে খাক, তবুও উঠানো যাবে না। আম্মু আজকে শাক কয়েকটি উঠাবে, আমি তো উঠাতেই দেব না। পরে আমার নানু এসেছিল বাসায়, নানু বলে গিয়েছে যাওয়ার সময় যে এই শাক খাবে। এখন তো আর কিচ্ছু করার নেই, আমার সবচেয়ে প্রিয় মানুষ বলে কথা, সে খেতে চেয়েছে, তাই তো উঠাতেই হবে। সেজন্য আবার আম্মু কয়েকটি শাক উঠিয়ে নিচ্ছে। এখন আর আমি তো কিছু বলতেই পারছি না, তবে কষ্ট লাগছে যে শাকগুলো উঠিয়ে নিচ্ছে। এই শাক উঠালে যে আমার কি ভীষণ কষ্ট হয়, আমার মনে হয় আমার ছাদ বাগানটি জুড়ে রয়েছে এই শাক গাছপালা, এগুলো যদি উঠিয়েই নেই তাহলে আমার ছাদের সৌন্দর্যটা কোথায়, সবই তো নষ্ট হয়ে গেল। এই যে কালো মরিচগুলো আমার ছাদে হয়, সেই মরিচগুলোও কিন্তু ইঁদুরে একে একে নিয়ে যাচ্ছে। সবাই রাগ করছে যে কেন মরিচগুলো উঠায় না, কেন মরিচগুলো এভাবে নষ্ট করছি, মরিচ এভাবে এত সুন্দর মরিচ হয়েছে, উঠালে তো আরও হবে। তবুও আমার মন চায় না যে আমি মরিচগুলোকে উঠাই, কিন্তু ওই যে দুষ্টু ইঁদুর, সে তো আর আমার কথা শোনে না বা আমার মনের ভাষাও বুঝে না। সে এসে ঠিকই আমার গাছের এই মরিচগুলোকে কেটে কেটে প্রতিদিন নিয়ে যায়, নষ্ট করে করে ফেলে রাখে ছাদে। ইঁদুরে যে মরিচ খায় কেন আমি বুঝি না, ওর কি ঝাল লাগে না, নাকি ঝাল খেতে পছন্দ করে আমার মতো, কে জানে। আহা, আম্মু একটা একটা করে শাক উঠাচ্ছে আর আমার জানি মনে হচ্ছে আমার ছাদ বাগানটি ফাঁকা হয়ে গেল, আমার ছাদ বাগানের সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেল। এই যে ঝুড়ি নিয়ে এসেছে, এক ঝুড়ি শাক নাকি উঠাবে। এইভাবে শাক উঠাতে থাকলে আমার ছাদ বাগানে আর থাকবে কি বলো তো, ছাদ বাগানই তো ফাঁকা হয়ে যাবে, বাগান বলেই তো আর কিছু থাকবে না। আমার ছাদ বাগানে যে ফলগুলো হয় সেগুলো উঠাতে আমার ভীষণ কষ্ট হয়, আমি তো একদমই উঠাতে চাই না। আমার মনে হয় যেদিন ওরা ঝরে গাছ থেকে একাই একাই পড়ে যাবে সেদিন কুড়িয়ে খাবো, এই গাছ থেকে পেড়ে তারপর খাবো, এটা আমার খুবই কষ্ট লাগে। আমি যখন প্রথম ছাদ বাগান করি তখন আমি ছাদে যে আম গাছগুলো লাগাই, সেই আম গাছগুলো লাগানোর 3 মাসের মধ্যে, মানে লাগানোর পরপরই আমার ছাদে আম গাছে মুকুল চলে আসে। 3-4 মাসের মধ্যে আম হয়, সেই আম বেশ আস্তে আস্তে পরিপক্ক হয়, বড় হয়, পেকে যায়। এখন পেকে যাওয়ার পর আম্মু তো প্রায়ই বলে আমগুলো উঠিয়ে খেয়ে দেখতে হবে কেমন আম, আদৌ যে আমের কথা বলে দিয়েছে নার্সারিওয়ালা সেই আম কি না, খেয়ে দেখতে হবে না, সেটা বুঝতে তো হবে। কিন্তু আমার একদম মন চায় না, আমি বলি ওই আম পেকে একদিন টুস করে পড়ে যাবে, সেই দিন আমি সেই আমটা খাবো। আমি সুন্দর মতো আমগুলোকে ব্যাগিং করে রেখে দিয়েছি। মাঝে মাঝে আমার ছাদে হনুমানের উপদ্রব হয়, হনুমান আসে, এসে যা ফল থাকে ছিঁড়ে খেয়ে একদম ছাদটাকে তছনছ করে রেখে চলে যায়। এই জন্য আমি আমটাকে সুন্দর মতো আমগুলোকে ব্যাগিং করে রেখেছিলাম। একদিন এসে দেখি আমার আশা পূর্ণ হয়েছে, আমি ছাদে আসতেই আম গাছটির কাছেই যাচ্ছি দেখতে, আর সেই সময়ই আমটা টুস করে ব্যাগের মধ্যে পড়ে গেল। কী যে আনন্দ আমার হয়েছিল সেদিন, এটি বলে বোঝানোর মতো না।
আম আসলে খুব বেশি পেকে গিয়েছিল, যার কারণে এমন চোখের সামনে যে পড়বে সেটা তো আর আশা করিনি। তবে ওই যে মনের মধ্যে একটা আশা তো ছিল যে হ্যাঁ হয়তো হবে, কিন্তু আমার ভাগ্যে যে এরকমটা থাকবে সেটা তো আর জানতাম না। যা হোক, আল্লাহ রেখেছিল। তাই আমিও এসে দেখলাম যে আমার চোখের সামনেই আমটি ব্যাগের মধ্যে পড়ে গেল। খুবই মজা লেগেছিল। আর আমও ছিল সেমনি মিষ্টি, ভীষণ মজাদার, খুবই মিষ্টি। আমাদের যে ভাইয়াটি গাছ দেয় সে ভাইয়া খুবই ভালো গাছ দেয়। তোমরা যদি কেউ চাও সে ভাইয়ার নার্সারির ঠিকানা আমি পরে তোমাদের দিয়ে দেব। তোমাদের যদি কারো প্রয়োজন হয় বা আমার বাসার আশেপাশে, অবশ্য সে ভাইয়া কিন্তু অনলাইনেও গাছ দিয়ে থাকে শুনেছি। আমি কখনো অনলাইনে দেখে নিইনি, ভাইয়াকে বলি দিই ফোন করে যে ভাইয়া আমার এই গাছ লাগবে, সে এসে দিয়ে যায়। আমিও তার থেকে বিশ্বাস করে নিই। সে কিন্তু আমাকে কখনোই ঠকায় না, খুব ভালো গাছপালাই আমার ছাদের জন্য দেয়। এর আগে আমি একজনের থেকে গাছ নিতাম, যেই গাছই নেয় এত সুন্দর করে বুঝিয়ে বলে মা মিষ্টি এইটা সেটা, পরে দেখি যে টক। যখন বলি আঙ্কেল টক হয়েছে কেন, বলে তোমরা পরিচর্যা করতে পারোনি তাই টক হয়েছে। কিন্তু এখন তো পরিচর্যা ওই একই করি, তবুও ফল মিষ্টি হয়। আসলে ফলের জাতটাই ভালো। আর ওই যে গাছগুলো দিয়েছিল সেগুলো জাতটা খুব একটা ভালো না, তবুও ছাদে রেখে দিয়েছি। দু একটা টক ফল থাক, অসুবিধা কি তাতে? গাছ তো গাছই, তাই না? ফল তো ধরে, দেখতে তো সুন্দর লাগে। আর এই যে তারা খিচুড়ি খাচ্ছে, তাদেরকে আজকে আম্মু খিচুড়ি খেতে দিয়েছে। এদের আলাদা করে রাখা হয়েছে। এদের মধ্যে যে ছোট্ট কুটুস মুরগিটাকে দেখছো, এই কুটুস মুরগিটাকে সেদিন মামি কিনে দিয়ে গিয়েছে। মামিরা অনেক দেশি মুরগি কিনেছে, তো আমি বলেছিলাম আমার জন্য একটা দেশি মুরগি নিয়ে আসতে কিনতে গেলে, তাই এই মুরগিটাকে মামি নিয়ে এসেছে। কি সুন্দর এর মধ্যে দেখো ঘুরে বেড়াচ্ছে। আর আমার এই দুই মুরগি এত বেশি ভালো যে ওকে ঠুকাচ্ছে না। আর বাকি যেগুলো আছে সেগুলো তো হায়েনার দল, ঠুকিয়েই মেরে ফেলবে। বলতে বলতে অনেক কথা তো বলে ফেললাম। যা হোক, আজকে আমি আসি। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো সময় পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো, লাইক কমেন্টস এবং একটু কষ্ট করে শেয়ার করে দিও প্লিজ। আমার চ্যানেলটি একটু এগিয়ে যাক প্লিজ তোমাদের জন্য। আর আমিও সে পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে ভাবতে থাকি এবং তোমাদের জন্য নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে থাকি। দেখা হবে পরবর্তী সময়। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আবারও বললাম আল্লাহ হাফেজ।